সবাইকে ওয়েলকাম। এর আগের দিন আমি তোমাদেরকে জার্নালের ক্লাস দিয়েছিলাম, জার্নালের টপিক নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের ট্রায়াল ব্যালেন্স টপিকটা নিয়ে আলোচনা করব। জার্নাল আমি দুটো মাত্র ক্লাস দিয়েছি, এরপরে আমি আরও ক্লাস দেব। চলো শুরু করা যাক। দেখো, আজকে যে প্রবলেমটা তোমাদের সামনে আমি এনেছি সেইটা হচ্ছে যে এটা উচ্চ মাধ্যমিকে এসেছিল 1987 সালে। দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স অফ শ্রী অনিল রয় এখানে ওয়াজ drafted by his account, but due to lack of his knowledge in the subject it had been done incorrectly. You are now asked to redraft the following trial balance. বলা হচ্ছে এখানে অনিল রয় তার বইতে মানে ট্রায়াল ব্যালেন্স রাখা হয়েছে, সেই ট্রায়াল ব্যালেন্সটা কি করা হয়েছে, ল্যাক অফ নলেজ মানে ঠিকঠাকভাবে নলেজের অভাবের জন্য কি হয়েছে, ট্রায়াল ব্যালেন্সটা ভুল হয়েছে। তোমাকে নতুন করে রিড্রাফট করতে বলছে বা করতে বলা হচ্ছে। আগে আমরা কি করব, প্রশ্নটা পড়ে নেব। এখানে একটা ট্রায়াল ব্যালেন্স করে দেওয়া আছে কিন্তু সেটা ভুল আছে। বলা আছে ট্রায়াল ব্যালেন্স ফর দি ইয়ার এন্ডেড অন 31 ডিসেম্বর 2023। লেজারের নামগুলো দেওয়া আছে, ওপেনিং স্টক দেওয়া আছে, ক্লোজিং স্টক দেওয়া আছে। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, অ্যাকাউন্টেন্সি অঙ্ক করার ক্ষেত্রে যেটা তোমাদেরকে করতে হবে, প্রথমে প্রবলেমটাকে পড়ে নেবে। তাহলে কি হবে, একবার প্রবলেমটা পড়া থাকলে যখন তুমি সেটার এগেনস্টে তুমি যখন অঙ্কটা করতে যাবে তখন কিন্তু তোমার কোনো কিছু মিস যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর কমার্সের অঙ্ক করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের তিনটে জিনিস সব সময় মেনটেন করতে হবে। সেই তিনটে জিনিস কি, একটা বড় স্কেল, সেটা স্টিলের স্কেল হতে পারে। একটা ছোট স্কেল, সেটা প্লাস্টিকের, যেটা আমাদের 15 সেন্টিমিটার যেটা থাকে সেই স্কেল। আর হচ্ছে পেন্সিল। দেখো, তোমাদের দেখাই আমি, এখানে যে ছকটা টানা হয়েছে এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের ছক। তোমরা সব সময় অ্যাকাউন্টেন্সির যে ছকগুলো টানবে সেগুলো কিন্তু পেন্সিল দিয়ে টানবে। তার কারণ কি, যদি পেন দিয়ে টানো সেক্ষেত্রে যে সমস্যাটা তোমাদের হবে, কি হবে, দেখবে লাইন টানার ক্ষেত্রে স্কেল ফেলে যখন তুমি লাইনটা টানলে দেখবে পেনের নিব থেকে অনেক কালি চলে আসে। সেটা কি করবে, তোমার খাতাটাকে অপরিষ্কার করবে, খাতাটা দেখতে বাজে লাগবে, এক্সামিনারের একটা কিন্তু খারাপ বা ব্যাড ইমপ্রেশন তোমাদের প্রতি তৈরি হবে। তাই আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে তোমরা পেন্সিল দিয়ে লাইনটা টানো। ব্যাস, চলো আমি এবার অঙ্কে ফিরি। বলা আছে ওপেনিং স্টক দেয়া আছে, ক্লোজিং স্টক দেয়া আছে। তোমরা যদি ছোট স্কেল ফেলে এখানে এটা দেখবে তাহলে কি সুবিধা হবে, তোমাদের কোনো অ্যামাউন্ট, একজনের অ্যামাউন্ট আরেকজনের ঘরে লিখে ফেলার যে সমস্যা বা ভুল দেখার সমস্যা সেটা কিন্তু হবে না। তাই স্কেল ফেলে তোমরা যে 15 সেন্টিমিটার যে স্কেলটা আছে ছোট স্কেল সেটাকে ইউজ করবে, সেটা ফেলে কিন্তু এখানে দেখবে। সানডি ক্রেডিটার দেওয়া আছে, সানডি ডেটার দেওয়া আছে, রিটার্ন ইনওয়ার্ড দেওয়া আছে। দেখো, যেটা বলা হচ্ছে আর কি দেওয়া আছে, রিটার্ন ইনওয়ার্ড দেওয়া আছে, পারচেস দেওয়া আছে, সেলস দেওয়া আছে, ডিসকাউন্ট অ্যালাউড দেওয়া আছে, রেট অ্যান্ড ট্যাক্সেস দেওয়া আছে, কমিশন রিসিভ দেওয়া আছে, ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে, ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে, ইন্টারেস্ট পেড দেওয়া আছে, রেন্ট রিসিভেবল দেওয়া আছে, বিল রিসিভেবল দেওয়া আছে, বিলস পেবেল দেওয়া আছে, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ দেওয়া রয়েছে, এক্সপোর্ট অ্যান্ড ডিউটি, রিটার্ন আউটওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড, ইম্পোর্ট ডিউটি, ক্যারেজ আউটওয়ার্ড দেওয়া আছে। ট্রায়াল ব্যালেন্স করার ক্ষেত্রে তোমায় যেটা করতে হবে, ট্রায়াল ব্যালেন্সের যে ছকটা আমরা দেখতে পাচ্ছি
এখানের ছকটা এরকমভাবে লিখতে হবে, ইন দি বুকস অফ শ্রী অনিল রয়, মানে যার আমরা অ্যাকাউন্টসটা করব সেই ব্যক্তির নামটা লিখবো বা সেই কারবারের নামটা আমরা এখানে লিখবো। ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন 31/12/2023। ক্লিয়ার? তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করো, কমেন্ট করো, কারণ তোমরা যত বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কাছে আরও বেশি করে ক্লাস আনার একটা মোটিভেশন পাবো। দেখো, এই যে আমরা ছকটা দেখতে পাচ্ছি, পার্টিকুলার অ্যামাউন্ট, পার্টিকুলার্স অ্যামাউন্ট, বাম দিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট। বাম দিকে কি কি আসবে? বাঁ দিকে বা বাম দিকে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার যাবতীয় খরচ আর সম্পত্তিগুলোকে আমরা লিখব। আর ডান দিকে কি করব? ডান দিকে আমার আয় আর দায়গুলোকে লিখব। বেশ, চলো এবার প্রবলেমে যাই। বলা হচ্ছে ওপেনিং স্টক নেব না, ক্লোজিং স্টক কি? ক্লোজিং স্টক কি? আমার সম্পত্তি। তাহলে আমি ক্লোজিং স্টকটাকে এখানে নিয়ে নেব। কি হবে? সম্পত্তির দিকে আমি লিখবো, ক্লোজিং স্টক দিয়ে অ্যামাউন্টগুলো এখানে বসিয়ে দেবো, ক্লোজিং স্টক দিয়ে এখানে লিখবো ক্লোজিং স্টক। ডেবিট দিকে লিখবো। এবার হচ্ছে ক্যাপিটাল, আমার দায়, ক্যাপিটাল দায়ের দিকে লিখবো, অর্থাৎ ক্রেডিট দিকে। ফিক্সড অ্যাসেট, এক মিনিট, দেখো ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক সম্পত্তি, সেহেতু এখানে লিখবো সম্পত্তির দিকে লিখবে। তারপরে হচ্ছে তোমার ক্যাপিটাল আমার দায়, ক্রেডিট দিকে লিখবো। ফিক্সড অ্যাসেট বলেই দিচ্ছে, অ্যাসেট ডেবিট দিকে চলে যাবে। সান্ডি ক্রেডিটার, যার কাছ থেকে আমি ধারে পণ্য কিনেছি সে হচ্ছে আমার সান্ডি ক্রেডিটার, তাহলে সান্ডি ক্রেডিটার আমার দায়, তাহলে আমি ক্রেডিট দিকে লিখবো। সান্ডি ডেটার, যে আমার থেকে ধারে পণ্য কিনেছে, আগামী দিনে আমি তার থেকে টাকা পাবো, অর্থাৎ সে আমার সম্পত্তি, সেই জন্য আমি কি করব? সান্ডি ডেটারটা অবশ্যই ডেবিট দিকে লিখবো। রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড কাকে বলে? আমি পণ্য বিক্রি করেছি, সেই পণ্যটা ফেরত এসছে, রিটার্ন ইনওয়ার্ড হয়েছে। অর্থাৎ যখন দেখবে রিটার্ন ইনওয়ার্ড কোন দিকে হবে, আউটওয়ার্ড কোন দিকে হবে, এটা কিন্তু সহজে মনে রাখার একটা উপায় আছে। সহজে মনে রাখার উপায়টা কি? দেখো, নামের মধ্যেই কিন্তু মানে শর্ট ট্রিক বলতে পারো, এইভাবে মনে রাখবে, সুবিধা হবে, কোনোদিন ভুলবে না। রিটার্ন ইনওয়ার্ড, ইন হচ্ছে অর্থাৎ পণ্যটা আমার কিন্তু কারবারের দিকে ফেরত আসছে, আর রিটার্ন আউটওয়ার্ড হচ্ছে আমি ধারে পণ্য কিনেছি বা পণ্য কিনেছি সেটাকে আমি ফেরত পাঠাচ্ছি, তাহলে রিটার্ন আউটওয়ার্ড। ওটা হচ্ছে পারচেজ। রিটার্ন ইনওয়ার্ডের আরেকটা নাম হচ্ছে সেল রিটার্ন, আর রিটার্ন আউটওয়ার্ডের আরেকটা নাম হচ্ছে পারচেজ রিটার্ন। তাহলে এখানে আমি কি করব? রিটার্ন ইনওয়ার্ড, আমি যত পণ্য ফেরত দেব তত কি হবে? আমার দায়টা কমতে থাকবে, তাই কি করব? এটা আমার ডেবিট দিকে বসে যাবে। আরেকটা সহজে মনে রাখার উপায়, সেলস যেদিকে বসবে সেল রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড তার উল্টো দিকে বসবে। রিটার্ন ইনওয়ার্ড, তাহলে কি হচ্ছে? আমি পণ্য সেল করেছিলাম, সেটা আমার ফেরত এসছে, তাহলে কি হচ্ছে? আমার সম্পত্তি একটু বাড়ছে, কারণ আগামী দিনে ওইটাকে আমি আবার বিক্রি করতে পারবো। তা আরেকটা সহজে মনে রাখার উপায়, সেলস যেখানে বসবে, যেদিকে বসবে সেলস আমার আয়, ক্রেডিট দিকে বসে, তার উল্টো দিকে বসবে সেল রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ডস। তারপরে হচ্ছে পারচেস, আমার খরচ, ডেবিট দিকে বসবে। সেলস আমার আয়, ক্রেডিট দিকে বসবে। ডিসকাউন্ট অ্যালাউড, আমার খরচ, খরচের দিকে বসাবো। রেট অ্যান্ড ট্যাক্সেস, আমার খরচ, কারণ আমি
ট্যাক্স দিচ্ছি। কমিশন রিসিভ, কমিশন রিসিভ করছি, মানে আমার আয় বাড়ছে বা আয় হচ্ছে, এটা ক্রেডিট দিকে বসবে। ক্যাশ ইন হ্যান্ড আমার সম্পত্তি, সম্পত্তির দিকে বসবে। ব্যাংক ওভারড্রাফট, এটা আমার দায়, আমার ব্যাংকে জমা যে টাকা রয়েছে তার থেকে বেশি উত্তোলন করছি, তাহলে এটা আমার দায়, তাহলে এটা আমার ক্রেডিট দিকে বসবে। ইন্টারেস্ট পেড, ইন্টারেস্ট পেডটা কি হচ্ছে, আমার আয়, তাহলে এটা আমার ক্রেডিট দিকে আসবে। রেন্ট রিসিভেবল, এটা কি, এটা আমার রিসিভেবল, মানে রেন্টটা আমার রিসিভ হয়নি এখনো, এটা রিসিভেবল, কারণ কি ভবিষ্যতে রিসিভ হবে, তো এটা আমার ডেবিট দিকে বসবে। বিলস পেবল, এটা আমার দায়, আমি বিলস পেবেল কোনটা না, আমি ধারে পণ্য কিনেছি, সেটা আমি 90 দিন পরে আমি তাকে টাকা শোধ দেব বা টাকা দেব, তার পরিবর্তে আমি তাকে কি দিচ্ছি না, এখন তাকে আমি একটা বিল দিচ্ছি, সেটা হচ্ছে বিলস পেবল। তাহলে বিলস পেবল আমার দায়, দায়ের দিকে বসাবো, অর্থাৎ ক্রেডিট দিকে বসাবো। এবার হচ্ছে কি বিল রিসিভেবল, ঠিক উল্টোটা, আমি সান্ডি ডেটারদের, যারা আমাদের ধারে পণ্য কিনেছে তাদের কাছ থেকে আমি বিল পেয়েছি, সেই বিলের ভিত্তিতে আমি ভবিষ্যতে টাকা পাবো, তাই বিল রিসিভেবল আমার সম্পত্তি, তাহলে সম্পত্তির দিকে লিখবো। ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, আমি দিচ্ছি, এটা আমার খরচ, লেবারদেরকে ওয়েজেস দিচ্ছি, কর্মচারীদেরকে মাইনে দিচ্ছি, তাহলে এটা আমার কি হচ্ছে না, এটা আমার খরচ, খরচের দিকে বসাবো, অর্থাৎ ডেবিট দিকে। এক্সপোর্ট ডিউটি, এটা আমার খরচ, খরচের দিকে বসবে, আমি ডিউটি দিচ্ছি, এটা একটা খরচা। রিটার্ন আউটওয়ার্ড, মানে পণ্য কিনেছিলাম, পণ্য ফেরত দিচ্ছি, তাহলে যেদিকে পারচেস বসবে তার উল্টো দিকে পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড হলো, অর্থাৎ ক্রেডিট দিকে বসবে। ক্যারেজ ইনওয়ার্ড, এটা আমার খরচা, ক্যারেজ ইনওয়ার্ড হোক বা আউটওয়ার্ড হোক, দুটোই কিন্তু আমার খরচ, তাহলে আমি কি করবো, এটা খরচের দিকে অর্থাৎ ডেবিট দিকে লিখবো। ইম্পোর্ট ডিউটি, এটাও আমার খরচ, এটাও আমি ডেবিট দিকে লিখবো। লেখার পর আমি ডান দিক আর বাম দিক, অর্থাৎ এই ডেবিট দিক আর ক্রেডিট দিক যোগ করব, যোগ করলে কিন্তু আমার দুদিক মিলে যাবে। আজ এই অবধি, আর তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা ক্লিক করবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যায়।